শিশিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে। মা বামন্দি কালী মন্দির হচ্ছে বড় বোন, একজন আছেন মা শ্মশান কালী, একজন মা ন্যাংটেশ্বরী কালী। তো কথিত আছে ওনারা ওই রোডটা দিয়ে হেঁটে যান, মেন রোড দিয়ে, এবং আমাদের বাড়ির যে গলির রোডটা আছে সেটা দিয়ে ওনারা চলাফেরা করেন, প্রোটেক্ট করেন এরিয়াটাকে। এটা কথিত আছে, আচ্ছা, যে আমরা ছোটো থেকে শুনে আসছি জন্মের পর থেকে। তো বন্ধুটা তখন আমাকে বললো যে একটু প্রবলেম আছে আমার বাড়িতে। তখন আমি বললাম প্রবলেম মানে? তো তখন বললো না, যে হঠাৎ হঠাৎ একটু কল দিয়ে জল পড়ে যাচ্ছে বাথরুমের, বা থালা বাসন পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি বললাম মানে প্রথমে মনে মনে ভেবেছি, আরে তুই আমাকে আগে বলিস নি কেন ভাই, যে এরকম যদি একটা ব্যাপার থাকে, আমি আগের বছর তোর বাড়িতে এসেছি, তুই বললে আমার কাছে, এখন তুই আসার পর বলছিস। এটা আমি প্রথমে নিজে মনে মনে ভেবেছি বা বলেছি, তারপর আমি ওকে বলেছি সেটা। তো বললো যে না, আমি একজনের কাছে গেছিলাম, কোনো একটা তান্ত্রিকের কাছে, বা এই ব্যাপারগুলো যারা সলভ করে আর কি, মানে যে মানে অসুখের যে দাওয়াই। তো সে বলেছে যে তোমাকে মালদা থেকে নাকি কোনো কেউ ক্ষতি করেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। প্রতিদিনের মতন যেটা না বললেই নয় সেটা আগে বলে ফেলি, তারপরে বাকিটা বলবো। সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। আপনারা প্রচুর মানুষজন আমাদের এই কন্টেন্ট দেখছেন এবং সাবস্ক্রাইবও করছেন, কিন্তু অ্যানালিটিক্স অনুযায়ী অনেকেই দেখছেন কিন্তু কোথায় যেন সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর পারলে আপনাদের বন্ধুবান্ধব, রিলেটিভস তাদের সঙ্গেও শেয়ার করবেন। যারা এই ধরনের কন্টেন্ট, যারা এই ভূত, সুপারন্যাচারাল, আনক্যানি, অলৌকিক এই ধরনের কন্টেন্ট ভালোবাসেন, তাদের সঙ্গে শেয়ার করবেন প্লিজ। এটা আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট। আর আপনারা যা ভালোবাসা দেখাচ্ছেন টিল ডেট, প্লিজ এটাকে সাস্টেন করবেন, কারণ এটা আমাদের কাছে একটা বিশাল বড় একটা মোটিভেশন আমার মনে হয়। এবং আপনারা যত বেশি আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের কন্টেন্ট কিন্তু ততটাই বেশি রিচ হবে, আর আরও বেশি আমরা মোটিভেট হব আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে আনার জন্য। অবশ্যই এক্সপিয়ারে কিন্তু থিমটা থাকবে সেই একই, দ্য আনক্যানি, দ্য সুপারন্যাচারাল অর আনন্যাচারাল থিম, তাই তো? আজকে কিন্তু একটা স্পেশাল পর্ব, যদিও আমাদের প্রত্যেকটা পর্বকেই আমরা স্পেশাল পর্ব বলি, তবে আজকেরটা একটু স্পেশাল পর্ব। তার কারণ হলো এই যে আমাদের সব ভিউয়ার্স যারা আমাদের কন্টেন্ট দেখছেন, তাদের মধ্যেই একজন আমাদেরকে কন্ট্যাক্ট করেন থ্রু কমেন্ট, এবং সেখানে আমরা রেসপন্ড করি, এবং উনি মালদার থেকে আমাদের স্টুডিওতে আসেন। আজকে উনি আমাদের গেস্ট, অভিজিৎ চৌধুরী। নমস্কার। নমস্কার। আর কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালোই আছি, এবং আজকে একটুখানি বেশি ভালো আছি কারণ ওই যে বললাম আমাদের যে ভিউয়ার, সেই যে গোষ্ঠী, মানে সেই যে আমাদের কমিউনিটি, এক্সপিয়ার কমিউনিটি, সেখান থেকে একজন আমাদেরকে ভালোবেসে আমাদেরকে সেই জায়গাটা মনে করেছেন আপনি, যে আসা যেতেই পারে এই স্টুডিওতে, এবং এত দূর থেকে আপনি এসেছেন, এবং আজকে আমরা খুব থ্রিলড এটা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আর তার থেকেও বড় ব্যাপার আমি যেটা বলবো, আমার লাইফে এই ধরনের সেট আপ প্রথমে একটু নার্ভাস হয়েছিলাম, বাট রাইট নাও একদম ঠিক আছে, আর সেট আপটা খুব সুন্দর, এটা না বললেই নয় আর কি। থ্যাংক ইউ সো মাচ, ইউ মোস্ট ওয়েলকাম। আর একটা কথা আগে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনি এই যে আমাদের কন্টেন্ট সোফার যা চলেছে, যা দেখেছেন আর কি, কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। ইভেন আমি কালকে মালদা থেকে যখন শিলিগুড়ি আসি, আমি ট্রেনে আস্তে আস্তে আপনাদের স্টোরিগুলো আমি শুনছিলাম, তো ভালো লাগে বলে
তার জন্য শুনতে শুনতে আসছিলাম আমি। থ্যাংক ইউ, বিশাল বিশাল পাওয়া। এটা একটা বিশাল কমপ্লিমেন্ট আমাদের কাছে, এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং একটুখানি আপনার পরিচয়টা আগে আমরা শুনবো, বিশেষ করে এটা হচ্ছে দর্শকদের জন্য, এবং তারপর আমরা আপনার সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনা আপনি আজকে আমাদের সঙ্গে শেয়ার করবেন সেই দিকে মুভ করব। একদম। তো আপনি মালদারই বাসিন্দা? আমি মালদারই বাসিন্দা, একদম প্রপার টাউনেরই বাসিন্দা। আর আপনি এমনি প্রফেশন হিসাবে কি করেন? প্রফেশন বলতে আমি ফ্যামিলি বিজনেসে আছি। আচ্ছা। হ্যাঁ, আমার বাড়িতে বড় ছেলে আমি, আমার বাবা মা, আমার এক বোন ভাই, তারা থাকে নিজের কাজকর্মে ব্যস্ত, বা ভাই তো বাইরে সার্ভিস করে, আর বাড়িতে আমি ফ্যামিলির বড় ছেলে। বাহ, বেশ। আর শিলিগুড়িতে কি আসা যাওয়া হয় না? হ্যাঁ, শিলিগুড়িতে আসা যাওয়া হয়। শিলিগুড়িতে আমার একদম ছোট থেকে আসা যাওয়া হয়। আমার দাদুর বাড়ি, আমার মাসির বাড়ি শিলিগুড়িতে। গ্রেট গ্রেট। সো আমরা আজকে কি শুনবো? আমার লাইফে যে দুটো স্টোরি আছে, আমি ওটাই আপনার কাছে শেয়ার করবো, যেটা শেয়ার করে এখানে এসেছি, আপনারা ডেকেছেন আমাকে। একদম একদম। আর আমরা আর দেরি না করে আমরা স্ট্রেটঅ্যাওয়ে শুনবো। একদম। অ্যাকচুয়াল স্টোরি বলতে দেখুন, আমি আমার লাইফে প্রথম অভিজ্ঞতা হচ্ছে যেটা আমি প্রথমে বলছি আপনাদেরকে। ঘটনাটা 2017 সালের। 17 সালের ডেটটা আমার এক্স্যাক্ট মনে নেই, এটা গরমের সময়, ঠিক আছে। তো আমি গল্পে মানে প্রথমে যেটা বললাম, আমি একদম মালদা প্রপার টাউনে থাকি, আর আমার বাড়ি মেন রোডের পাশে, ঠিক আছে। মেন রোডের কিছুটা একটু ম্যাপটা বলে দিই, যাতে ঘটনাটা বুঝতে একটু সুবিধা হবে প্রত্যেকটা মানুষের এবং আপনাদেরও। মেন রোডের পাশে মা বামন্তী কালী মন্দির আছে, যে মা আমাদের পাড়ার মা, খুব জাগ্রত। ওনারা 3 বোন আছেন, একজন মা মশান কালী, একজন মা ন্যাংটেশ্বরী কালী মন্দির, ঠিক আছে, ন্যাংটেশ্বরী কালী মা। আর মন্দিরের একদম লাগালাগি আমার বাড়ি। বাড়ির অপোজিটে বাড়ি আছে, মিডিলে হচ্ছে মিউনিসিপ্যালিটির এই 6-7 ফিটের যে ঢালাই করা রাস্তাগুলো হয়, সেটা মন্দির থেকে নেমে, মানে রাস্তার অ্যাটাচ মন্দির থেকে আমার বাড়ি 20-25 ফিট গিয়ে লেফট হ্যান্ড সাইড সেই রাস্তাটা 70-80 ফিট অবধি নেমে গেছে। বোথ সাইডেই বাড়ি আছে। এগুলো আগে খেলার ছোট ছোট মাঠ ছিল, আমরা ছোটোবেলায় খেলেছি। ওগুলো মানে কালচক্রে জনসংখ্যা বেড়েছে, বাড়ি হতে 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 সেগুলো বিলুপ্ত প্রায় হয়ে গেছে। আর এই 70-80 ফিট রাস্তাটা যেখানে শেষ হলো, সেটা হচ্ছে বড় একটা ক্রিকেট খেলার মাঠ, ঠিক আছে। ক্রিকেট খেলার মাঠের পেছনে ধরুন বস্তি এরিয়া, তার পিছনে মহানন্দা নদী, যেটা শিলিগুড়ি থেকেই প্রবাহ হচ্ছে, যেটা বাংলাদেশে আমাদের ওদিক দিয়েই যাচ্ছে। তার পিছনে নদীর ধার, যেটা এই ধরনের একটা সিনারিও। আর ঘটনাটা আমি প্রথমে যেমন বললাম, 2017 সালের গরমের সময় আমার ঘুম এমনিতে খুব পাতলা, ঠিক আছে। কোনো সময় মানুষ একটু গভীর ঘুমিয়ে পড়ে। তো আমার বাড়ির মানে আমি যে ঘরে থাকি, সেই ঘরের জানলাটা আমি খুললে আমার সামনের বাড়ির যে ছাদ আর কি, বাড়িটা অলমোস্ট আমার মাথার লেভেলে, মানে আমার বাড়ির জমিটা অনেকটা উঁচু। আচ্ছা, ঠিক আছে। এবং রাস্তা দিয়ে ওই যে বললাম যে যখন 70-80 ফিট রাস্তাটা টার্ন নিচ্ছে, অনেকেই বলে রাস্তা দিয়ে ওঠার সময় যেটা আমরা দার্জিলিং পাহাড়ে উঠছি, এরকম অনেক মানুষ বলে, কারণ জমিটা অনেকটা উঁচু আর কি। আবার অপোজিট সাইড যেটা মন্দিরের পাশে, সেটা কিন্তু আবার ফ্ল্যাট, ওটা আবার রাস্তার লেভেলে, মানে ম্যাপটাই এরকম, ভৌগোলিক অবস্থানটা এরকম আর কি। তো বর্তমানে আমার যে জানলাটা আছে, ওটাকে রিনোভেট করা হয়েছে, একটু আগে অন্য জানলা ছিল। তো 2017 সালে আমার যতদূর মনে পড়ে, গরমের সময় আমি জানলাটা লাগিয়ে শোই, কারণ একটু ভয়ভীতির ব্যাপার থাকে। যদিও কোনো মানুষ চুরি করতে চাইলে সেই চোরকে অন্তত 8 থেকে 10 ফিট লম্বা হতে হবে, কারণ প্রথমে আমি বললাম জমিটা অনেকটাই উঁচু। রাইট। আর আমার বাড়ির কিছুটা জায়গা ছাড়া আছে, 1 ফিট মতন জায়গা ছাড়া আছে, মানে চোর যদি সেটাতেও উঠে, তাও মোটামুটি 9 ফিট লম্বা হতে হবে, যে অলমোস্ট এটা ইম্পসিবল বলা যেতেই পারে। তো ঘটনা হচ্ছে যে রাতের বেলা 2017 সালে গরমের সময় কোনো একটা সময় আমি ডিপ ঘুমাই। আমি মোটামুটি 12টার মধ্যে ঘুমাতে যাই। একটু রাতে আমার মোবাইল সার্ফিং করার একটু হ্যাবিট আছে, এটা ব্যাড হ্যাবিট বলাও চলে, ঠিক আছে। তো সেদিনও আমি অল্প বিস্তর আমাদের সবারই আছে, হ্যাঁ, সেটা ব্যাড হ্যাবিট বলা চলে। আমি ঘুমোতে যাই,
এবার অনেক রাতে, এক্স্যাক্ট আমি বলতে পারবো না, মোস্ট প্রবাবলি 2 থেকে 3টে হবে, যে একটা টিনের আওয়াজ। মানে প্রথমে তো আমি ডিপ ঘুমিয়ে পড়ি, এবার আমার ঘুমটা যতটা আস্তে 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 ভাঙতে থাকে আওয়াজটা ততটাই জোরে হতে থাকে, যেটা একটা ন্যাচারাল ব্যাপার, যে মানুষ প্রথমে আওয়াজটা আসতে পাবে, ঘুম যত ভাঙবে ততটা জোরে পায়। ঘুমটা যখন ভাঙে প্রথম 30 সেকেন্ড আমি কিছু বুঝতে পারিনি, আমি ব্ল্যাক আউট হয়ে যাই। কারণ প্রথমে মাথা ব্যথাটা করে, যে কোনো মানুষের হঠাৎ যদি ইনস্ট্যান্ট একটা ডিপ ঘুম ভেঙে যায়, তার জন্য আমি কি করি, মাথাতে মানে হাত দিয়ে চুলগুলোকে একটু টেনে ধরি, দেখবেন একটু রিল্যাক্সড মানুষ ফিল করে, খুব যখন পেন হয়, মাথা ঘুম হয় না। তো এই 30 সেকেন্ডের মধ্যে আমি ক্যালকুলেট করতে থাকি যে কি হচ্ছে। প্রথমে ভয় পেয়ে যায়, খুব ঘাবড়ে যায় আওয়াজটাতে, ঠিক আছে, যে কি ব্যাপার। তো এই করতে করতে 30 সেকেন্ডটা অতিক্রান্ত হয়। এবার আমি প্রথমে মনে করি কোনো পাওনাদার আসবে না, কোনো পাওনাদার এত রাত্রে আসবে না। আর মানুষ যদি আসে, পাওনাদারা একটু মুখ খারাপ করে বা গালিগালাজ করে, এই ধরনের কিছু ব্যাপার থাকে, ননস্টপ কোনো আওয়াজ হয়ে যাচ্ছে, মানুষের আওয়াজ নেই। আর আওয়াজটা আমি একটু বলে দিতে পারি যে ধরুন আজকাল দেখবেন মন্দিরের মধ্যে কিছু মোটর ফিট করা ঘন্টা, ঢাকঢোল বাজে, ঠিক আছে, সেটাকে সুইচ অন করলে অটোমেটিকও বাজতেই থাকে, আপনি যতক্ষণ না অফ করবেন ওটা কিন্তু অফ হয় না। তো ঠিক রিদিমটা এটা আর কি, ঠিক আছে। এবার টিন পেটানো মানে সামনের বাড়ির যে দরজাটা, বর্তমানে ওটা রিনোভেট করে 2 পাল্লা টিনের দরজা করা হয়েছে, আগে ছিল 1 পাল্লা, ঠিক আছে। তো এবার ঘটনাটা যখন ঘটছে আর কি, মানে ওই সিচুয়েশানটার কথা বলছি, ঘুমটা আমার ভাঙে। এবার আমি সেকেন্ডে ক্যালকুলেশন করছি কি হতে পারে। প্রথমে মনে করলাম যে কোনো পাওনাদার এসছে, না পাওনাদার তো আসবে না, কারণ ভদ্রলোক হতে পারে একটু অর্থনৈতিক দুর্বল, কিন্তু ভদ্র মানুষ, সেরকম কোনো রেপুটেশন নেই ওনাদের, যে না। আর মানুষ যদি আসে তো একটা মুখ খারাপ করবে, যে টাকা পয়সা পাবে বা গালিগালাজ করবে, যেটা হয় আর কি, নর্মালি যেটা হয় না, সেরকম না। আচ্ছা, আর একটা জিনিস আমি যেটা ভাবলাম, যে কোনো সাপ খোপ মানে টিনের তল দিয়ে যেতে গিয়ে আটকে গেছে, যে লেজ দিয়ে বাড়ি মারছে, ছটপট করছে, কিন্তু না, সেটা হবে না, কারণ সাপের বডিটা হচ্ছে রাবার টাইপের, সেটা যদি ইম্প্যাক্ট হয় টিনের সাথে, তার সাউন্ডটা কিন্তু ডিফারেন্ট হবে। আর আমি যে সাউন্ডটা শুনেছি সেটা হচ্ছে কোনো একটা লাঠি দিয়ে পেটাচ্ছে, বা সেটা লোহার রডও হতে পারে, এই ধরনের। আর আওয়াজটা বেশ জোরে নাকি? হ্যাঁ, রাত্রি 2-3টের সময় যদি একটা আওয়াজ হয় টিন পেটানোর একটা গলির মধ্যে, তাহলে কেমন হতে পারে, মানে আপনারা এবং আপনাদের যে দর্শক বন্ধুরা আছে তারাও নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছে। কারণ একটা টিন কলকাতার মতন জায়গা, ধর্মতলার মতন জায়গায় কলকাতায় আপনি যদি সকাল 10টার সময় পেটান, হাজার হাজার গাড়ি ঘোড়ার আওয়াজের মধ্যে কিন্তু আপনি টিনের আওয়াজটা পাবেন, টিনের আওয়াজটা এরকম, ঠিক আছে। তো এবার তারপর আমি ভাবলাম যে কোনো কুকুর কোনো বেড়ালকে তাড়া করছে না, অত তো গ্যাপই নেই, কিন্তু আমার সেকেন্ডে ক্যালকুলেশন আসছে কী হতে পারে। উইদিন মিনিটস, খুব বেশি হলে টিনের তল দিয়ে হয়তো একটা মানে এই কেঁচো বা বিছে এগুলো গলতে পারে, এতটা মানে আমার টোটাল আমার বাড়ির সামনে তো দরজাটা, তো ব্যাপারটা আমি জানি। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, আমার ভয়টা বৃদ্ধি পাচ্ছে। কারণ মানুষ যদি হয়, মানুষ তো ওই যে বললাম যে খারাপ কথা বলবে। এবার আমি ভাবলাম যে কোনো মাতাল আছে কি, হ্যাঁ আমাদের ওদিকে একটু মাতাল উপদ্রব আছে ওইটুকু জায়গাটাতে, না সেও তো একটা মানুষ, মাতাল অত রাত্রে আসবে না, ও এমনি ঘুমিয়ে যাবে, সে রাত 10টা-11টাতে ঘুমিয়ে যাবে, এটা 2-3টার সময়। এবার আমি কি করলাম, এরকম হতে আমার বাড়ির সামনে যে বাড়িটা আছে, আমি গলার আওয়াজটা পেলাম। ওনারা হাজব্যান্ড ওয়াইফ এবং একটা ছোট বাচ্চা, এখন সেই সময় ছোট ছিল, এখন ও কলেজে পড়ছে। ওনার ওয়াইফটা বলছে, ভদ্রলোকের ওয়াইফ বলছে যে যেও না, কি আছে, জল দিয়ে দাও, জল ছিটিয়ে দাও। এটা আওয়াজ আমি পাচ্ছি, টিনের আওয়াজের মধ্যে পাচ্ছি, কারণ আমার ওই জায়গাটাতে মানে আওয়াজ, যে কোনো আওয়াজ মানে একটু ওই ইকো হয় বা ভাইব্রেশন টাইপের হয়। মেবি ওটা কোনো সায়েন্সের ব্যাপার হবে, যারা সায়েন্সের তারা ভালো বলতে পারবে। এবার আমি কি করলাম, একটু সাহস জুগিয়ে, যেহেতু ওনারা উঠেছে, সেই সময় আমি নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনেছি, ঠিক আছে। এবার অ্যান্ড্রয়েড ফোনের ওই টর্চের লাইটটা একটু জোরালো হয়। তো এবার আমি কি করলাম, যে ফ্র্যাকশন অফ সেকেন্ডও যাতে নষ্ট না হয় তার জন্য মোবাইল থেকে পেজটাকে সোয়াইপ ডাউন করে রাখলাম, মানে যেখানে আমাদের ওই টর্চ মানে
টাচ করলে টর্চ জ্বলবে, উপরে অ্যান্ড্রয়েডের ট্রেটা যেটা, একদমই তাই, ঠিক আছে, বা বিভিন্ন অপশান থাকে। এবার আমি আস্তে করে জানলাটা খুললাম। জানলাটা আমাদের ছিল অনেক পুরনো জানলা। আর একটা এই প্রসঙ্গে বলে দিই, আমরা ওখানে আছি 1990 সাল থেকে, মানে আমরা কিন্তু এখানকার গলি গালার হাল হকিকত সব কিছু জানি, সব বাড়ি আমাদের পড়ে হয়েছে। কোনো এরকম কোনো ইনসিডেন্ট হয়নি যে কেউ সুইসাইড করলো বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, কিচ্ছু কিন্তু হয়নি আজ অবধি, এটাই প্রথম। তো ওনারা যখন আওয়াজ পেলাম ওনাদের হাজব্যান্ড ওয়াইফের, আমি একটু সাহস জুগিয়ে আমার ঘরের জানলাটা খুললাম। তখন আমার জানলাটা একটু ডিফারেন্ট টাইপের ছিল, পুরনো দিনের কাঁচের জানলাগুলো, এখন ওটাকে রিনোভেট করা হয়েছে, যাই হোক। এবার যেহেতু জানলার হ্যান্ডেলটা একটু লুজ ছিল না, আওয়াজ হতো খুললে, তো সেই আওয়াজটা আমি মাথায় রেখে যাতে কোনো কিছু না হয়, আওয়াজ না হয় যে আমি খুলছি, যেই থাক মানে আওয়াজ যাতে আইডেন্টিফাই না হয়, সেটাকে আমি চেপে চেপে জানলাটাকে খুব খুললাম, জাস্ট 1.5 থেকে 2 ইঞ্চি ম্যাক্সিমাম। দেখবেন জানলা, পুরোনো দিনের জানলাগুলো কবজার পাশে না ঠিক এতটুকুটা করে একটা গ্যাপ থাকে। তো আমি ওটা দিয়ে দেখার চেষ্টা করলাম, আমি কিছু দেখতে পেলাম না। কেন? তার কারণটা হচ্ছে সেদিন না স্ট্রিট লাইট অফ ছিল অদ্ভুতভাবে। আচ্ছা, এবার স্ট্রিট লাইট অনেক সময় অফ থাকে, পরেও থেকেছে, এখনও হয়, সেটা মিউনিসিপ্যালিটির কোনো মানে ফল্টের জন্য হয় বা কিছুর জন্য হয়েছে, এটার সাথে রিলেটেড ব্যাপার ছিল সেটা আমি জানি না, বা ফিউজের ব্যাপার ছিল জানি না। পাশে মন্দিরটা তো লাইট জ্বলে, সেটা তো কিন্তু বন্ধ ছিল, মানে টোটালি ঘুটঘুটে অন্ধকার ছিল। তো জেনারেলি আমি কিছু দেখতে পাইনি। এবার ততক্ষণে আমি একবার ভাবলাম যে সোয়াইপ ডাউন তো করে রেখেছি মোবাইল থেকে পেজটাকে, মানে আমি টাচ করতে গিয়েও আমি কিন্তু আঙুলটা ফিরিয়ে আনলাম, করলাম না, সাহস হলো না আমার। আমি জানলাটাকে আস্তে করে লাগিয়ে দিলাম। এইভাবে জানলাটা লাগিয়ে আমি বসে আছি। এবার আমার একটু স্মোক করার হ্যাবিট আছে, ঠিক আছে, তো আমার মোটামুটি যদিও মানে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকটা না করাই উচিত, আমি প্রত্যেকটা দর্শক বন্ধুদের বলবো, কিন্তু আমি স্মোক করি। স্মোকটা কেন করি? আমার মনে হলো যে যেগুলো ছোটো থেকে গল্প শুনে এসেছি যে আগুন জ্বলে যদি এই ধরনের কোনো অলৌকিক ব্যাপার, ভৌতিক ব্যাপার কিছু থাকে, ঠিক আছে, আর আমার টেনশন হচ্ছে যে যদি এরপরে আমার বাড়ির দরজাতে হয় আমি কি করব, টেনশনটা আমার এটা। আচ্ছা, এবার হতে হতে হঠাৎ 10-15 মিনিটের ডিউরেশন টোটালটা, যদি আমার ক্যালকুলেশন খুব ভুল না হয়ে থাকে তবে, ঠিক আছে, 10 মিনিট তো ডেফিনেটলি। এবার হঠাৎ করে স্টপ মানে ওই আমি একটু আগে বললাম যে কোনো মিউজিক চলছে, আপনি যদি হঠাৎ সুইচ অফ করে দেন যেভাবে স্টপ হয় ওই রকম কিন্তু। এবার আমার ভয়টা একটু বৃদ্ধি পেল যে আমার বাড়িতে যদি এবার হয়, কারণ আমার বাড়ির ওপরে থাকে হচ্ছে আমার বাবা মা বোন। সেদিন আমার বাবা ছিল না, বিশেষ কাজে কলকাতায় এসেছিলেন ব্যবসার কাজে, আর নিচে থাকি আমি বর্তমানে, এবং আমার পাশে দিদিমা থাকেন, আমার দিদা থাকেন। উনি পাশের ঘরে দরজা জানলা লাগিয়ে ঘুমন। তো আমার ভয়টা যে যদি আমার বাড়িতে হয় যে আমি করবোটা কি এবার। তো যাই হোক, এইভাবে কিছু হয়নি। আর কোনো একটাভাবে আমি ঘুমিয়ে যাই, কিন্তু আমার ইচ্ছে আছে যে আমি সকাল সকাল খুব উঠবো, আমি দেখবো টিনের দরজাটা। মেন ব্যাপারটা এখানেই ধোঁয়াশাটা কেটে যাবে। তো সকালে আমার একটু জেনারেলি দেরি করে উঠি, কিন্তু সেদিন আমার ঘুম ভেঙেছে সকালে 7টা-8টার মধ্যে ঘুম ভেঙেছে। আমি সঙ্গে সঙ্গে জানলাটা খুলে আমি দরজার দিকে তাকাই এবং দেখি অদ্ভুতভাবে দরজাটার কিন্তু কোনো কিছু ক্ষতি হয়নি, দুমড়ে যায়নি, মুচড়ে যায়নি, এবং যেমন একটা দরজা নর্মাল থাকে একদম সেম, মানে কিছুই হয়নি। অথচ একটা যদি টিনের দরজাতে 10 মিনিট 15 মিনিট ধরে কেউ বাড়ি মারে তো সেটা নষ্টই হয়ে যাবে, একদম দুমড়ে মুচড়ে যাবে। আচ্ছা, এবার সেদিন কিছুক্ষণ পরে আমার মায়ের সাথে কথা হলো, তো মাও একই কথা বললো, মারা শুনেছিল, মা আমার বোন। তো দোতলা থেকে কিছু দেখতে পাইনি, কারণ একদম অন্ধকার ছিল, আমি প্রথমে বললাম। আর আমার পাশের ঘরে দিদা, উনি কিছু শুনতে পাননি, জানলা দরজা বন্ধ করে একটু ডিপ ঘুমান, বয়স্ক মানুষ। এবার আমার যেটা একটা জিনিস একটু ভুল হয়েছে, আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে সামনের বাড়িতে যাদের সাথে ঘটনাটা ঘটেছিল, যাদের বাড়িতে, আমার উচিত ছিল ওনাদেরকে জিজ্ঞাসা করা, আমি করিনি। তার কারণ ওনাদের সাথে আমাদের ওই হাই হ্যালো বাই এতটুকুটাই সম্পর্ক, তো এই বিষয়টি আমি আর এন্টারটেন করতে চাইনি।
তো এটা আমার একটা ভুল ছিল আমার যেটা মনে হয়। আচ্ছা, এটা একটা অলৌকিক ব্যাপার। এবার কিছু বিষয় আমার দৈবিক ব্যাপার কেন মনে হচ্ছে, আমার বাড়ির পাশে মা বামন্দি কালী মন্দির, আমি স্টোরির প্রথমে আমি বললাম মা বামন্দি কালী মন্দির হচ্ছে বড় বোন, একজন আছেন মা শ্মশান কালী, একজন মা ন্যাংটেশ্বরী কালী। তো কথিত আছে ওনারা ওই রোডটা দিয়ে হেঁটে যান, মেন রোড দিয়ে, এবং আমাদের বাড়ির যে গলির রোডটা আছে সেটা দিয়ে ওনারা চলাফেরা করেন, প্রোটেক্ট করেন এরিয়াটাকে, এটা কথিত আছে। আচ্ছা, যে আমরা ছোটো থেকে শুনে আসছি জন্মের পর থেকে। আচ্ছা, তো এই আমরা যখন কলেজে পড়ি, মানে আমি আমার ভাই কলেজে পড়াশোনা করতাম, বাড়িতে বসে অনেক সময় অনেক রাত জেগে পড়াশোনা করতে হয় পরীক্ষার আগে, হ্যাঁ, বা টিউশনে অনেক সময় চাপ থাকে, প্রেশার থাকে। তো সেই সময় কিন্তু আমরা অনেক রাতে মানে ছম ছম করে নুপুরের আওয়াজ পেয়েছি। মানে দেখবেন মহিলারা যদি যারা নৃত্যশিল্পী বা অনেকে পরে নুপুর পরে হাঁটলে এই ধরনের একটা আওয়াজ পাই আমরা। আচ্ছা, তো এই ধরনের আওয়াজ পেয়েছি। আমার ভাই বলতো যে একটু দেখি, ওভার এক্সাইটেড হয়ে কি ব্যাপার, যে ও জানতো এই মা বামন্তীর ব্যাপারগুলো। আমি ওকে বাধা দিতাম যে না, বেরোনোর কোনো দরকার নেই, যে আছে যা আছে উনি উনার মতন থাক। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে এই যে নুপুরের আওয়াজটা বছরে কোনো সময় 2-3 বার পেয়েছি, কোনো সময় বছরে 4-5 বার পেয়েছি। যে এরকম না যে প্রতিদিন হচ্ছে বা সপ্তাহে একবার করে হচ্ছে, এরকম কিন্তু নয়। তো ঠিক আছে, এবার এই ভগবানের ব্যাপারটা আমার কেন মনে হচ্ছে, আমরা কি হয় বাড়ির পোষ্যদেরকে অনেক সময় আমরা খাওয়া দাওয়ার পর বাইরে কিছু খেতে দিই, এটোকাটা আমরা দিই, ঠিক আছে। তো যেহেতু কথিত আছে যে মা বামন্তী এবং ওনার 3 বোন আর কি এটা দিয়ে হাঁটাচলা করেন, মেবি উনি ওই দিন হাঁটাচলা করছিলেন, ওনার চলার পথে এটোকাটা কোনো অবস্ট্রাকশন ক্রিয়েট হয়েছিল, সেটাই মায়ের রাগের বহিঃপ্রকাশ কিনা এটা আমার কিন্তু একটা পার্সোনাল সন্দেহের জায়গাতে আছে। বাদ বাকিটা অলৌকিক তো বটেই। একটা কথা একটুখানি জিজ্ঞেস করি। অবশ্যই। এই যে 3 বোন আপনি বলছেন, মায়েরই বিভিন্ন রূপ, মানে মায়েরই রূপ তো এরা, দেখুন সবাই মা কালী, মা বামন্তী হচ্ছে দিদি আর কি। আচ্ছা, এক বোন হচ্ছে মা মশান কালী বা মা শ্মশান কালী আর কি, আর আরেক বোন হচ্ছে মা ন্যাংটেশ্বরী কালী মন্দির, একই পাড়াতে সামনাসামনি। এবার এটা কি মানে মানে আপনাদের যে ওই এরিয়া, সেই এরিয়ার এটা একটা মানে সবাই এই মানে সবাই যে এরা 3 বোন, হ্যাঁ, মারা 3 বোন, এবং এলাকাটাকে ওনারা প্রোটেক্ট করেন, হাঁটাচলা করেন, এরকম কথিত আছে। অনেকে নাকি দেখেছে, এটা আমার শোনা কথা। আচ্ছা, ঠিক আছে। তো আমার ডাউট আছে এটাই যে আমরা যেহেতু, এবং আমি, আমার ভাই, আমার মা সবাই শুনেছে সেই আওয়াজটা ছমছম করে। তো মাই সেদিন হাঁটছিলেন, মার চলার পথে কোনো অবস্ট্রাকশন ক্রিয়েট হয়েছে বলে মায়ের রাগের বহিঃপ্রকাশ, এভরি পসিবিলিটি আছে। তো এটা আমার কাছে মিস্ট্রি থেকে গেছে। এরকম 3 বোন মায়েরা, এরকম কিন্তু বীরভূমেও একটা ঘটনা আছে। মানে বীরভূমের হচ্ছে তোমার পারগ্রাম আর শালগড়ে বলে একটা গ্রাম আছে, পারগ্রাম বলে একটা গ্রাম আছে, আর নিরিশে বলে, নিরিশে কালী ভীষণ মানে বড় করে পুজো হয়, খুব বিখ্যাত নিরিশে কালী। এই এনারাও হচ্ছে 3 বোন। ওখানে কথিত আছে যে এনারা 3 জন নাকি এসছিলেন কোনো একটা নদী পার করে, এবং 3 জন এসে ওই 3টে গ্রাম পর পর, এবং ওখানে এক একজনকে স্বপ্ন দিয়ে বলেন যে আমাদেরকে প্রতিষ্ঠা করো, এরকম একটা। আমাদের কিন্তু মায়ের ইচ্ছে কালী বাড়িও তাই, জানো তো, মায়ের ইচ্ছে কালী মন্দিরের যে মা কালী, তারাও নাকি 3 বোন, এবং শিলিগুড়িতে বহুদিন আগে নাকি এরকম এটা শোনা যায় যে রিক্সায় করে 3 জন ছোট ছোট 3টে বাচ্চা মেয়ে, তারা 3 জন এরকম এসছিল। এবং এই কালীবাড়ির একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তোমার এই কালীবাড়ি যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি কিন্তু মানে জাতিতে আর কি এইভাবে বলছে, জাতিতে কিন্তু ম্যাথর, সেটা তো জানি, এবং তার কাছে স্বয়ং ওই মানে বলে যে মা কালী এসেছিলেন এবং বলছিলেন যে আমার একটু থাকতে দে। ভগবান জাতি ধর্ম বর্ণ কিছু মানে না, সে আমার মানুষের মধ্যে সেটা একদমই। সেই বাচ্চা মেয়েটা ওখানে বসে এবং বাকিরা চলে যায়, এরকম বাকিরা নাকি রিক্সা নিয়ে চলে যায় এবং সে ওখানেই বসে থাকে। আর কিছুক্ষণ পরে আর তাকে আর দেখা যায় না, পরে উনি স্বপ্নে, রাইট, এই কথাটা শুনেছি। মানে এই যে 3 বোনের কনসেপ্টটা আমার অত ক্লিয়ার ছিল না। আপনাদের যদি এরকম ধরনের কোনো মানে ইনসিডেন্ট বা রেফারেন্স যদি আপনাদের কাছে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনটাতে জানাতে পারেন। তবে আমার কাছে এটা একটা নতুন তথ্য, আমি জানতাম না এই ব্যাপারটা, যে
কিছু কিছু জায়গায় এরকম মানা হয় যে একদমই তাই। মায়ের 3টে ভার্সন, মায়ের 3টে রূপ, একদমই তাদেরকে 3 বোন বলা হয় বা এরকম হ্যাঁ, আমি জানতাম না মালদার ঘটনাটা, আমি আজকেই জানলাম। দিস ইজ দ্য বেস্ট পার্ট আমার মনে হয় আমাদের এই অনুষ্ঠানের, যে অনেক এরকম জিনিস আছে, অনেক তথ্য আছে, অনেক সত্যিকারেরই কিছু ইনসিডেন্টস বলো, কোনো রেফারেন্সেস বলো বা এই ধরনের কাহাওয়াত বলো, যেটাই বলো আর কি, হ্যাঁ, কিন্তু নতুন নতুন জিনিস জানা যায়, মানে প্রচুর অজানা তথ্য, একদম একদম অজানা তথ্য একদম। মানে আমার তো এই ব্যাপারটা আমার ছোট একটা মানে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বা আপনাদের দর্শক বন্ধুদের কাছে, যদি এই যে ব্যাপারটা যেটা মানে কি হয়েছে আমি বুঝতেই পারলাম না, একদম মিস্টেরিয়াস থেকে গেল, যদি আপনাদের যারা শ্রোতা যারা আপনাদের স্টোরিগুলো শুনে ওনারা যদি কিছু কমেন্ট বক্সে কমেন্টস করেন বা আপনারা যদি বলেন তো খুব ভালো লাগবে। কি হতে পারে, প্রত্যেকটা মানুষের রায়টা নিশ্চয়ই নেওয়া দরকার। একদমই তাই। ঘটনাটা বেশ অন্যরকম, মানে আমাদের এখানে তো শুধু যে ভূতের গল্প এবং মানে এই কনসেপ্টটা তো আমরা খুব একটা ফলো করি না, কারণ খুব একটা না, আমরা একটা ফলোই করি না, যেটার কোনো এক্সপ্লেনেশন নেই বা কি হচ্ছে বোঝা যাচ্ছে না, একটা অলৌকিক সুপার ন্যাচারাল, সেটাকে নিয়েই আমাদের এই প্রোগ্রাম। এবং সেখানে আপনার এই ঘটনাটা বেশ মানে বাস্তবে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাটাই যেহেতু আমরা তুলে ধরি, সেই জন্যই কিন্তু ওনার মালদার থেকে এখানে আসে। একদমই তাই, রাইট। আর এবার আমরা শুনি হচ্ছে সেকেন্ড ঘটনা, যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, সেকেন্ড ঘটনা গত বছর 2024 সালের 19শে জুলাই আমি মালদা থেকে কলকাতা যাই। আমার এক পাড়ার ফ্রেন্ড, তাদের ফ্ল্যাট বাড়ি আছে, তো আমি কাজকর্ম থেকে বোরিং হয়েছিলাম, ভেবেছিলাম 2 দিন একটু ঘুরে আসবো, একটু রিল্যাক্সড হয়ে আসবো। আমি জাস্ট ঘোরার জন্যই আমি গেছিলাম। তো তার যে ফ্ল্যাট বাড়িটা আছে, অ্যাকচুয়াল তার যে ঠাকুমা, ওনাদেরই এটা জায়গা ছিল। পুরনো বাড়িটাকে ভেঙে, বেশি পুরনো না ফ্ল্যাটটা, এই 10-15 বছর হয়েছে, 4তলা ফ্ল্যাট, ছোটো ফ্ল্যাট। টালিগঞ্জে 2টো মেট্রো স্টেশন আছে, একটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার, যারা কলকাতায় যাওয়া আসা করে বা তারা তো জানেই, আর যারা কলকাতার বাসিন্দা তারা তো নিজের অঞ্চলের সব কিছুই জানবে। আর নেতাজি, মানে ওটা কুদঘাট এলাকার জন্য নেতাজি মেট্রো স্টেশন। এই 2টো স্টেশনের মাঝখানে যে অঞ্চলটা পড়ে, মোস্ট প্রবাবলি ওটা আপনার কিছু ফিল্ম ইনস্টিটিউট আছে ওখানে, তো সেখানেই তার ফ্ল্যাট বাড়িটা। আর 2023 সালে আমি কিন্তু একই ফ্ল্যাট বাড়িতে গেছিলাম, মানে এটা আমার দ্বিতীয়বার যাওয়া। ইনসিডেন্টটা এই বছর, প্রথম বছরে কিন্তু কিছু হয়নি। তো আমি মালদা থেকে যথারীতি সকাল 8টার সময় ট্রেনে উঠি। মালদা থেকে কলকাতা বা শিলিগুড়ি তো প্রচুর ট্রেন, যেহেতু মেন লাইন এটা। সেখান থেকে ট্রেনে উঠে যখন দমদম ঢোকার কিছুটা আগে ট্রেনটা একটা ক্রসিংয়ে একটু দাঁড়াই, তো আমি ওখান থেকে নেমে নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এরপরে আমি মেট্রোতে উঠি। দমদম থেকে মেট্রোতে উঠে একদম ডাইরেক্ট টালিগঞ্জে নামি। তো আমার যেহেতু এই বছর চেনা জানা, তো আমার বন্ধুটা রিসিভ করতে আসেন, ওর সাথে ফোনে কথা হয়ে গেছিলো। তো আমি যথারীতি ওখান থেকে হাঁটতে হাঁটতে 10 মিনিট লাগে হাঁটা পথে আমি এলাম। ঠিক আছে, এটা 19শে জুলাই। এবার 19শে জুলাই আমি তো 3টে, 3:30, ম্যাক্স টু ম্যাক্স 4টের মধ্যে পৌঁছে গেছি, আমার যতটুকুটা মনে করতে পারছি আমি। এরপরে ওখান থেকে টালিগঞ্জ থেকে পাশেই হচ্ছে বেহালা। এবার আমরা বললাম যে, আলোচনা করলাম যে একটু চল বেহালা থেকে ঘুরে আসি। আর যেহেতু সৌরভ গাঙ্গুলির বাড়ি, তো এত বড় একজন মানে ওয়ার্ল্ড ফেমাস স্টার, এটা তো সবাই জানে, আর বলতে হবে না আমাদেরকে। যদি দেখা সাক্ষাৎ পাই বা একটা ছবি তোলার যদি সৌভাগ্য হয় বা অটোগ্রাফ পাই, তো বিরাট ভাগ্যের ব্যাপার। তো আমরা ঠিক করলাম, ঠিক আছে যাবো, ওদিকটা একটু ঘুরে আসবো, আর আমাদের দাদার বাড়ি সৌরভ গাঙ্গুলির বাড়িটা একটু দেখেও আসবো, আমি কোনো দিন দেখিনি। তো এবার আমরা বিকেলবেলা রেডি হই, তখন 5টা অথবা 6টা হবে। তো ওটাও জুলাই মাসই ছিল। তো জুলাই মাসে এখন যেমন ওয়েদার, সেরকমই ওয়েদার, খুব বৃষ্টি হচ্ছিল না, মোটামুটি বেশ আলো ঝলমলে দিন ছিল। তো আমরা রেডি হয়ে আমরা একটু হাঁটতে হাঁটতে যাই। তো একটু খিদে পেয়েছিল আমাদের দুজনের, আমার এবং আমার বন্ধু। তো বললাম যে চল কিছু চা খাবো বা কিছু
খাওয়ার আছে, চপ মুড়ি হচ্ছিল, আমরা খেয়ে দিয়ে হাঁটতে হাঁটতে যাই। তো খাওয়া দাওয়ার পর তখন ও আমাকে হঠাৎ করে বলছে, জানিস তো আমার বাড়িতে না একটু প্রবলেম আছে। প্রবলেম মানে? আমি একটু শকড হয়ে গেছি, কারণ আমি তো চেনা পরিচিত, আমার পাড়ার বন্ধু, শুধুমাত্র ও আছে। কারণ ওই বাড়িতে থাকতো ওর দাদা, ওর মা আর বৌদির 2 বছর আগে বিয়ে হয়েছিল। তো বর্তমানে ওই আছে। আর একটা দুঃখের বিষয় আমি একটু বলে দিই, ওর দাদার লাভ ম্যারেজ হয়েছিল, সেটা হুগলি ডিস্ট্রিক্টের কোনো একটা জায়গা, আমার জায়গাটা এক্স্যাক্ট মনে পড়ছে না, ঠিক আছে। তো শারীরিক অসুস্থতার কারণে 2024 সালের প্রথম দিকে বা 2023 সালের শেষের দিকে ওর দিদি এক্সপায়ার করে। মানে পেটজনিত কিছু সমস্যা ছিল, সম্ভবত ওই লিভার বা এই ধরনের কিছু। তো সেটা হাসপাতালেই মারা যায়, অন্য কিছু নয়। তো এটা একটা দুঃখের বিষয়। তো সেটা আমি জানতাম। তো বন্ধুটা তখন আমাকে বললো যে একটু প্রবলেম আছে আমার বাড়িতে। তখন আমি বললাম, প্রবলেম মানে? তো তখন বললো, না যে হঠাৎ একটু কল দিয়ে জল পড়ে যাচ্ছে বাথরুমের, বা থালা বাসন পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি বললাম, মানে প্রথমে মনে মনে ভেবেছি, আরে তুই আমাকে আগে বলিস নি কেন ভাই, যে এরকম যদি একটা ব্যাপার থাকে, আমি আগের বছর তোর বাড়িতে এসেছি, তুই বললে আমার কাছে, এখন তুই আসার পর বলছিস। এটা আমি প্রথমে নিজে মনে মনে ভেবেছি বা বলেছি। তারপর আমি ওকে বলেছি সেটা, যে আমার পকেটে টাকা ছিল, আমি পাশে হোটেলে থাকতাম, তুই আমাকে আগে তো অ্যাটলিস্ট জানাবি, একটা মানসিক প্রিপারেশন আছে। এবার আমি এখন হোটেল পাওয়া যায়, এবার একটা হোটেল খুঁজবো, একটা মানসিক ব্যাপার নিয়ে এসেছি, মানে মেন্টাল একটা ব্যাপার থাকে তো কোনো জায়গায় গেলে, একটা গোছানোর ব্যাপার, যে আমাকে তুই অ্যাটলিস্ট আগে জানাবি না। দিয়ে তখন আমি বললাম যে আর মানে কি, আমাকে ডিটেলসে বল। তখন বললো যে না দেখ, আমি তো একজন এরকম মাঝে মধ্যে ঘুমের ঘোরে উঠে চলে যেতাম, আমার বন্ধুরা থাকতো, উল্টোপাল্টা কথা বলতাম, অঙ্গভঙ্গি অন্যরকম করতাম। তো আর একটা আমি একটু বলে দিই, ওর কোনো স্লিপ ডিসঅর্ডার বা শারীরিক অসুস্থতা কিছু নেই, শুধুমাত্র যে ঘটনাটা বলছি এটার পর থেকে ও মানে এই ব্যাপারটা হয়েছিল। তো আমি বললাম, ব্যাপারটা একটু খুলে বল। মানে আমরা এরপরে হাঁটতে হাঁটতে যাচ্ছি বেহালার জন্যে, অটো ধরবো। তো বললো যে না, আমি একজনের কাছে গেছিলাম, কোনো একটা তান্ত্রিকের কাছে, বা এই ব্যাপারগুলো যারা সলভ করে আর কি, মানে যে মানে অসুখের যে দাওয়াই। তো সে বলেছে যে তোমাকে মালদা থেকে নাকি কেউ ক্ষতি করেছে। তো যাই হোক, ও বললো, আমি শুনলাম এটা। এবং তো তুই এটার জন্য কি করেছিস, মানে ঠিকঠাক করার জন্য ব্যাপারটাকে? তো বললো না, উনি একটু কিছু একটা দিয়েছিলেন মনে হয় হাতে রাখার জন্য, তাবিজ কবজ এই ধরনের কিছু, ওটা ইউজ করছি। আর বলেছে যে আমার সাথে একজন আছে যে আমাকে প্রোটেক্ট করে, তোমার কিছু হবে না। সেটা আবার কেমন, কি ব্যাপার? আমার অবভিয়াসলি কিউরিসিটি বেড়েছে, কারণ আমি ঘুরতে গেলেও মানে আনন্দটা আমার মাটি হচ্ছে, আমাকে ফিরে তো আসতে হবে। একজন কেউ ক্ষতিও করেছে, আবার একজন কেউ প্রোটেক্ট করছে। তো ব্যাপারটা কি, আমার তো কিউরিসিটি বেড়েছে, কারণ আমাকে তো আসতে হবে রাতের বেলা ওই বাড়িতেই। এবার আমি তখনও ভেবে যাচ্ছি, মানে সেকেন্ডে যে আমি তাহলে কি হোটেলে থাকবো না কি করব। মানুষ যখন অতিরিক্ত কনফিউশন হয়ে যায় না, কনফিউজড হয়ে যায়, তখন দেখবেন আপনারা বা আপনাদের দর্শক বন্ধুরাও দেখবে যে ডিসিশান নিতে পারে না, হ্যাঁ, একটু পাজল হয়ে যায়, অ্যাংজাইটি, ট্রমা, এই ধরনের এই ব্যাপারগুলো একটু কাজ করে। তো যাই হোক, তো বললো, আমি বললাম কে, ব্যাপারটা কি খুলে বল। বলছে না, আমাকে যার কাছে গেছিলাম একটু তাবিজ কবজ দিয়েছিলেন, তো উনি বলেছেন যে তোমাকে যে প্রোটেক্ট করছে সে তোমার আগের জন্মের বিবাহিতা স্ত্রী। তো এটা শুনে প্রথমে আমরা একটু হাসি পেল, এটা আবার কেমন কথা, ভয়ও লাগছে, কারণ আমাকে তো ফিরে আসতে হবে। আর ওই বন্ধুটা মিথ্যা কথা বলার ছেলে না, কারণ আমি আগের বছরও গেছি, ঠিক আছে, আগের বছর সব ঠিকঠাক ছিল। এবার ঘটনা হচ্ছে যে এটা তো শুনে মানে আমার ওই বলা যেতে পারে যে আত্মারাম খাঁচা। এবার আমি যথারীতি বেহালাতে গেলাম, গিয়ে ঘুরে এসে আমরা যেমন বললাম সৌরভ গাঙ্গুলির বাড়িটা আমি ভিজিট করলাম, ওনার দেখা পাইনি, অত সৌভাগ্য ছিল না হয়তো। যাই হোক, ভিড়ে এসে আমরা ঘুরে আসছি। বাড়ির কাছে এসে খিদে পেয়েছে, একটু বাইরে থেকে খাবার দাবার নিয়ে আমরা বাড়িতে ঢুকবো। সেদিন ছিল শনিবার। তো ও বললো যে চল, আমি প্রত্যেক মঙ্গলবার শনিবার করে এই ঘটনাটা ঘটার পর থেকে পাশে একটু বজরংবলীর মন্দির আছে, তো আমি তো চিনি না, কলকাতার গলি গলি দিয়ে নিয়ে গেল আমাকে। একটু ঠাকুরকে প্রণাম করে, একটু ঠাকুরের দেখবেন একটু সিঁদুর থাকে লাল রঙের ঠাকুরের পায়ের চরণে,
ও আমাকেও পড়ালো, নিজেও পড়লো, একটু প্রসাদ খেয়ে ফুল নিয়ে বললো এসে আমি বাড়ি থেকে দরজায় লাগিয়ে দিই এই সমস্যাগুলো হওয়ার পর থেকে। আর একটাও গলাতে হনুমানজি একটা লকেট পরে। তো ঠিক আছে। আর ওই দিন ওর একটা বন্ধু আসার কথা ছিল, যে বন্ধুটা মানে কিছু ইনসিডেন্টের সাক্ষী ছিল। ওই যে বললাম যে ঘুম থেকে উঠে চলে যাচ্ছে বা কিছু, তার মুখে শুনছি যে আমি একা তো থাকি না, বা ও বলছে তুই তো একা তো থাকতে পারবি না। যাই হোক আমার সাথে পরিচয় করালো, মালদা থেকে বন্ধু এসছে। আর ওই ছেলেটার বাড়িরও ওই সৌরভ গাঙ্গুলির বাড়ির আশেপাশে অঞ্চলেরই ছেলে। তো ও কাজকর্ম করে বাড়িতে এসছে। তো যাই হোক সেদিনটা খাওয়া দাওয়া করে গল্প গুজব করে আমরা রাতে শুলাম। ওই দিনটা ভয় লাগলেও শুনলেও অতটা ভয় আমার মনে হয়নি, কারণ আরও একজন ছিল, তৃতীয় ব্যক্তি ছিল। ঠিক আছে। আর যাই হোক পরদিন সকাল হলো, পরদিন রবিবার ছিল, খাওয়া দাওয়া করে আমরা বাজার হাট করে এনে একসাথে খেলাম। এবার সন্ধেবেলায় আমাদের ওই দিন আর প্ল্যান ছিল না, ঘুরলে আমরা ওইটুকুটাই ঘুরবো, কারণ সোমবার দিন আমি চলে আসবো মালদা। দিয়ে ওই ছেলেটা রোববার দিন ও নিজের বাড়িতে ফিরে গেল সন্ধেবেলায়। এবার ভয়টা জেনারেলি একটু বেশি লাগবে, কারণ আমি তো ব্যাপারগুলো শুনে এসেছি। ঠিক আছে। দিয়ে এবার ঘটনা হলো কি, তার আগে একটু আমি বলে দিই, ঘরটা হচ্ছে মানে আমি আমার বন্ধুটা যে ঘরে শুয়েছিলাম, দুটো জানলা, শোয়ার যে বেড একদম দেওয়ালের সাটানো। তো আমি দেওয়ালের দিকে ছিলাম, আমার লেফট হ্যান্ড সাইড একটা জানলা এবং আমার পায়ের দিকে আর একটা জানলা। তো কোনো সময় বৃষ্টি হচ্ছে, হালকা হাওয়া আসছে। তো মাঝে মধ্যে ও করছে যে মোবাইল নিয়ে দেখে। তো আমি বললাম মোবাইলটা একটু রাখ, একটু গল্প কর, বা চোখে লাগে খুব, ঘুমটা অনেক সময় কী হয় আমাদের ঘুমটা চলে যায় মোবাইলের লাইটে। তো ঠিক আছে। এবার যখন রাত হচ্ছে, ঘুমোচ্ছে, ও একবার অনেক রাতে বাথরুম গেছিলো। তো আমি বললাম কী রে বাথরুম থেকে এলি? বললাম হ্যাঁ। তো এবার আমার তো এতগুলো স্টোরি আমি শুনেছি যে এই ব্যাপার, তো আমার মানে বারবার জানলার দিকে চোখ যাচ্ছে যে এই বুঝে আমি কিছু দেখবো বা কিছু হবে। বাড়ির জানলার পাশে একদিকে হচ্ছে একদম মেন রোড, ওখান দিয়ে বড় বড় বাসও যাচ্ছে। ঠিক আছে। আর কিন্তু অনেক রাতে তো সব কিছু বন্ধ হয়ে যায়, বেশ নিস্তব্ধ নিরিবিলি একটা ব্যাপার থাকে। তো এবার ঘটনা হচ্ছে যে অনেক রাতে 2-3টে হবে, কারণ এই ধরনের ঘটনা আমি দেখেছি বেশিরভাগ রাতেই মানে ব্যাপারগুলো হয়। হঠাৎ মানে আওয়াজটা কেমন, ছাদে কেউ দৌড়চ্ছে। ঠিক আছে। দেখবেন মানুষ হাঁটলে আপনি আওয়াজ পাবেন না, আর দৌড়নোতে কি হয় আমরা পায়ের পাতাটা না ঠিক এইভাবে ফেলি, কারণ গোড়ালি দিয়ে ফেলি, কারণ গোড়ালিতে কিন্তু একটা আওয়াজ হয়, দেখবেন ধূপ পড়ে একটা আওয়াজ হয়। তো দৌড়লে এ পার থেকে ও পার আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। আচ্ছা, তার আগে বলে দিই ফ্ল্যাটটাতে বেশ ভালো ভালো লোকেরই অবস্থান। আমার বন্ধুটা থাকে দোতলায়, একতলায় থাকে একজন লালবাজারে সার্ভিস করেন পুলিশ অফিসার, উনি একজন হাজব্যান্ড ওয়াইফ এবং ওনার একমাত্র ছেলে, ওনারা 3জনই ডক্টর। ঠিক আছে। কিসের ডক্টর আমি জানি না, লেখা আছে ওই নেম প্লেটটা থাকে না, নেম প্লেটটা লেখা আছে। আর একজন কোনো ডিপার্টমেন্টের অফিসার হবে, কারণ উনি নীলবাতির গাড়ি প্রোভাইড আছে। কিন্তু ভালো ভালো লোকেরই বসবাস আছে। আর ওর মা, আমার বন্ধুর মা এবং ওর দাদা তখন মালদাতে। তো এই ঘটনাটা হলো এর পরের দিন সকালবেলায়, সোমবার দিন যেদিন আমি চলে আসবো মালদা, 7টা থেকে 7:30টার মধ্যে, মোস্ট প্রবাবলি 7:15 হবে। আমি ওয়াশরুমে যাই, কারণ আমাকে একটু আগে উঠতে হবে, ট্রেন আছে, ব্যাগ গুছানোর ব্যাপার আছে, যদিও গুছানোই ছিল। এবার বাথরুমে যাই, আমি ফ্রেশ হই। এবার আমি বসে আছি, মুখ টুক ধোয়ার পর। মানুষ সকালবেলা যে মানে কোমোডে বসে ফ্রেশ হচ্ছে আর কি। তো হঠাৎ আমার চোখ সামনে দরজা। সকালবেলা আমার কোনো ভয় ছিল না, কারণ যা ভয় ছিল রাতে, যে যা হয় এগুলো তো রাতেই হয় জেনারেলি। তো হঠাৎ, আর ওই দরজাটাতে, তার আগে বলে দিই, দেখবেন বাথরুমে আজকাল প্লাস্টিকের যে দরজাগুলো হয় না, 2টো ছিটকিনি থাকে। একটা হচ্ছে ওপরে ছিটকিনি লাগানোর, আর একটা কোনো দরজাতে বাম দিক থেকে ডান দিক, আবার ডান দিক থেকে বাম দিক হয়, মানে দরজার পেটে মিডিলে একটা ছিটকিনি থাকে। তো হঠাৎ ওই ছিটকিনিতে নজর যায়, যেহেতু সামনাসামনি কোমরে বসে আছে, ছিটকিনিটা মানে আপ ডাউন, ঠিক আছে, মানে একদম 90 ডিগ্রি। তো আমি তো স্টোরি শুনেছি মানে এই ব্যাপার। এবার তখন আমি ভাবছি সকালবেলা, তখন জানলা দিয়ে কিন্তু হালকা হালকা মিষ্টি রোদ আসছে।
ঠিক আছে। এবার এই জিনিসটা যখন হচ্ছে, মানে ভয় তো প্রচণ্ড পরিমাণে পেয়েছি, যতই সকালবেলা হোক। আমি মানে সেই বাথরুমে বসে আমি কিন্তু ভগবানের নাম নিয়েছি, মানে জয় বজরংবলী বা গায়ত্রী মন্ত্র, আমি তো সবটা জানি না, যতটুকুটা জানি, বা হনুমান চালিসা যতটুকুটা জানি, যা যা ভগবানের নাম নেওয়ার ওখানে বসেই নিয়েছি। তারপর আমি ফ্রেশ হয়ে আর এই জিনিসটা আমি টোটাল 50 বার অবধি ফলো করেছি, মানে উঠা নামা 50 বার। একবার মানুষের চোখের ভুল হতে পারে, 50 বার কেন গুনেছি আমি সামনে। আমার কাছে মোবাইল ছিল না, থাকলে হয়তো আমি রেকর্ড করতাম, জানি না রেকর্ডে কী আসতো না আসতো, সেটা পরের বিষয়। এবার আমি কি করলাম, ভয় প্রচণ্ড লাগছে, একাধারে সাহসী সকাল, আমার বন্ধু ঘরে ঘুমাচ্ছে, আমি রিসার্চ করার জন্য আমি জামা প্যান্ট পরে আমি সামনে বসলাম, দরজাটার নিচে হাঁটু কেড়ে বসলাম। দেখবেন অনেক দরজা কি হয় বাড়িতে, একটু হাওয়া দিলে না একটু ঢক 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 করে এয়ার প্রেশারে, আবার এয়ার প্রেশার হলে কিন্তু প্রেসড হয়ে থাকে, মানে তখন যদি আপনি ছিটকিনিটাকে ওঠানোর চেষ্টা করেন ওটাকে একটু গায়ে জোর লাগে। আমি এই জিনিসটা আমি সামনে বসে আছি, চোখের সামনে কিন্তু হচ্ছে, ভয় পাচ্ছি, কিন্তু মানুষ অনেক সময় মানে ভয় পেতে পেতে না অতিরিক্ত সাহস সঞ্চার করে নেয় অনেক সময়। এটা তো হয়তো সাইকোলজিক্যাল কোনো ব্যাপার, যারা সাইকোলজিস্ট তারাই বলতে পারবে ভালো। এই জিনিসটা আমি আঙুল দিয়ে ওঠানো নামানো 80 বার করেছি, মানে এটা নিজে প্র্যাকটিক্যাল, এবং রীতিমতন শক্তি লেগেছে। কারণ দরজাটা প্রথম বাইরে থেকে হাওয়াতে প্রেস হয়ে আছে, আর পরবর্তীকালে দরজাটা আমি যখন খুলেছি তখন দেখলাম যে কবজাটার কিছু একটা গন্ডগোল আছে, যার জন্য প্রেসারাইজড ভেতরটাতে, যার জন্য কী হচ্ছে আমাকে শক্তি দিয়ে উঠাতে হচ্ছে। এবার আমি ভেতর থেকে যখন আঙুল দিয়ে বাইরের দিকে ঠেলছি তখন দরজাটা লুজ হয়ে যাচ্ছে, তখন আবার যখন ছিটকিনিটা উঠাচ্ছি, নবটা আপনি যেটা বললেন ম্যাডাম, খুব ইজিলি উঠছে, কারণ ওটা তো লুজ হয়ে গেল। এবার আমি বাইরে বেরোই, আমার বন্ধু ঘুমাচ্ছিল, তো আমি কিছুই বলিনি, ওকেও ঘুমাচ্ছে, শুধু বললাম যে উঠে ফ্রেশ হয়ে যা, মানে আমি ওকে ইচ্ছা করে জাগাচ্ছি, একটু ভয় লাগছিল বলে, ফ্রেশ হয়ে যা, আমার ট্রেন আছে, ঠিক আছে আমাকে একটু ছাড়তে যাবি। তো কিছুক্ষণের মধ্যে ওঠে, ফ্রেশ হয়ে আমিও ব্যাগপত্র গুছিয়ে রাখি। তো বাইরে গিয়ে আমরা যথারীতি খাবার দাবার খাই। শুধু ওকে বললাম যে কালকে রাতে আওয়াজ পেয়েছিলি? বললো হ্যাঁ, দেখলি তোকে বলেছিলাম, এটাই বললো শুধু। আর এর থেকে আমি ওকে কিছু বেশি বলিনি, এন্টারটেন করিনি। আমি জানতাম যে ও মালদাতে তো আসবে দুর্গাপুজোর সময়, তখন আমি ডিটেলসটা আমি বলবো দরজার ব্যাপারটা। কারণ ও যেহেতু প্রথমে বলেছিল যে আমাদের পেছন পেছন আমরা যেখানে যাচ্ছি, এই যে সৌরভ গাঙ্গুলির বাড়িতে, মানে আমরা ঘুরতে যাচ্ছি সে আর কি, ওই আপনার বেহালাতে আমাদের পেছন পেছন আসছে। তো ওই যার জন্য আমি কিছু, উনি ফিল করতে পারছেন না উনি ফিল করেননি, কিন্তু উনাকে বলেছিল, যার কাছে উনি প্রোটেকশনের জন্য গেছিলেন, ঠিক আছে। তো যার জন্য আমি আর কিছু রিস্ক নিয়ে কিছু করিনি, বলিনি। এটা আমি জানতাম যে মালদাতে আসবে দুর্গাপুজোর সময়, তখনই কথা হবে। এবার যথারীতি আমি ওখানে এসে উঠি, মেট্রোতে উঠি, সেখান থেকে উঠে আমি শ্যামবাজারে নামি, শ্যামবাজার থেকে বাসে করে আমার কলকাতা স্টেশন, সেখান থেকে আমার বালুঘাট এক্সপ্রেস ছিল মালদায় আসায় 12:55 ছাড়ে। আমি যথারীতি 6:30 7টার মধ্যে মালদা আসি। আর এরপরেও যখন পুজোর সময় আসে আর কি, তখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এরকম এরকম ব্যাপার, বলো দেখলি তোকে আমি বলেছিলাম ওরকম হয়। তো আমি বললাম তুই এর প্রোটেকশান কী নিচ্ছিস? বললো আমাকে বলেছে তোকে তো যেটা বলেছিলাম যে আমার কোনো ক্ষতি হয়নি, এখন অবধি কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হবে না, কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটে এখনও চলেছে। তো আমি জানি না পরবর্তীতে আমি গেলে আর ওখানে যাবো কি না। তো এখন অবধি এটা মানে ব্যাপারটা আমার কাছে ক্রিপি লেগেছে, কিন্তু দিনের বেলা, এগুলো হয় রাতের বেলা। তো হ্যাঁ, মানে দিনের বেলায় যে এরকম হবে না তার কিন্তু কোনো জাস্টিফিকেশন নেই, মানে হতেই পারে। এবং ইনফ্যাক্ট আমাদের এখানে ইফ ইউ রিমেম্বার, আমাদের এখানে কিন্তু অনেকগুলো এরকম ইনসিডেন্ট মানে এসছে আর কি, যেখানে কিন্তু ঠাকুর ঘরেও এরকম ধরনের ঘটনা হয়েছে এবং চার্চে এরকম ধরনের ঘটনা। তার কোনো, আমার মনে হয় এরকম কোনো মানে স্পেসিফিক ক্লজ নেই যে এরকম হলে পরে এই ধরনের অলৌকিক জিনিস হতে পারে না। একদম তাই। এবং দুটো ঘটনা শুনলাম, এবং দুটো ঘটনাই ভীষণ ডিফারেন্ট, একটা থেকে আর একটা ভীষণ ডিফারেন্ট। আপনাদের এপিসোডটা কেমন লাগলো প্লিজ আমাদেরকে জানাবেন। এবং আবার বলছি থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে
আপনারা দুজন মিলে আমাকে এখানে মানে এসে বলার কিছু প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি দর্শক বন্ধুদের কাছে এটাই বলবো যে আপনাদের এই চ্যানেল আগামী বছর জুলাই মাসে অর্থাৎ 2026 সালে যাতে 1 মিলিয়ন ক্রস করে যায়। থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। কিপিং দ্য ফিঙ্গার্স ক্রসড। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের এই এপিসোডটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আগেই বলেছিলাম শুরুতেই যে রিলেটিভদের সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে পারলে শেয়ার করবেন, আর সাবস্ক্রিপশনের রিকোয়েস্টটা তো থাকলোই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, এবং আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমরাও ভালো থাকব, এবং আগামী এপিসোডে আবার দেখা হবে। থ্যাংক ইউ। জুড়ে থাকবেন এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট।